আলোচনা চলছিল, যুক্তি পাল্টা যুক্তিও চলছিল। একটা শিবিরের তরফ থেকে এটা মানতেও অস্বীকার করা হচ্ছিল, কিন্তু সব আলোচনা, সব জল্পনায় আপাতত কোথাও একটা গিয়ে তো জ্যোতিচিহ্ন এলোই। প্রতিকুর রহমান তিনি সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। প্রতিকুর রহমান থাকলেন না আপনাদের দলে, তৃণমূল কংগ্রেসেই যোগ দিলেন। খারাপ লাগছে খুব, ওকে অনেক ছোট থেকে চিনি, মানে অনেক দিন একসাথে ছাত্র আন্দোলন করেছি, তারপর একসাথে পার্টি করেছি। খুবই খারাপ, সত্যি কথা বলতে। প্রতিকূল যে কখনো এরকম করতে পারে আমি সত্যি কখনো আমি ভাবিনি, আমার মতো অনেকেই ভাবেনি। আমি আরও উদাহরণ হিসেবে বলছি, ঋতব্রত ব্যানার্জি যখন পার্টি থেকে এক্সপেলড হয়েছিল বা এই সমস্ত উল্টোপাল্টা কথা বলা শুরু করেছিল পার্টির ব্যাপারে, যখন পার্টি থেকে এক্সপেলড হয়েছিল, সত্যি কথা বলছি, পার্টিতে বেশিরভাগ মানুষই না হাফ ছেড়ে বেঁচেছিল। আজকে এটা বলতে বাধা নেই, মনে হয়েছিল যে আপদ বিদায় হয়েছে, এরকম একটা এলিমেন্ট একদিন কমিউনিস্ট পার্টিতে কী করছিল এটাই একটা প্রশ্ন ছিল। কিন্তু প্রতিকূলের এই পরিণতিতে না পার্টির মধ্যে সবাই দুঃখিত। আজকে আমি মানে গত 5-7 দিন ধরে, 10 দিন ধরে, যবে থেকে এই বিষয়টা সামনে এসছে বা এই আলোচনাগুলো হচ্ছে, আমি এবং আমার মতো প্রায় প্রত্যেকেই পার্টিতে এটা খুব আনএক্সপেক্টেড, এটা কেউ আশা করেনি, এটা খুবই দুঃখিত। কি আশা করেননি যে প্রতিকূলের, প্রতিকুর এরকম করতে পারে? হ্যাঁ, এটা কখনো, এটা সত্যি কখনো করলেন তো কখনো উনি। মনে করলেন, আর কি করতে পারি এখন, ওর ব্যাপার। ও এরপরে যদি রাতে ঘুম হয় তো ভালো কথা। এই জায়গায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে যে শতরূপ, যেহেতু আপনারা সবাই মোটামুটি একই প্রজন্মকে বিলং করেন, একই প্রজন্মের, সে জায়গায় কোথাও ভুল বোঝাবুঝির একটা জায়গা ছিল নাকি? দলের তরফ থেকে সিপিআইএম তারা তাদের তরুণ প্রজন্মকে আনছেন কিন্তু ধরে রাখতে পারছেন না। আমি দেখছি আপনার চোখে যথেষ্ট আবেগ, কারণ গতকাল মোহাম্মদ সেলিমের তার চোখেও জল ছিল, আপনাকেও সেই অবস্থায় দেখছি। এতটা খারাপ লাগছে কেন? দেখুন, যার সাথে এতদিন ধরে একসাথে পার্টি করেছি, এবং সবচেয়ে বড় কথা, মানে এমনকি তৃণমূলে যোগ দেওয়ার পরেও আমি কথা বলছি যে প্রতিকূল যে লড়াইগুলো লড়েছিল আমাদের পার্টিতে থাকতে, একটা সময় সেগুলো মিথ্যে নয়। যাকে এই ভূমিকায় দেখেছি তার এই অধঃপতন বা তার এই পরিণতি তো খারাপ তো লাগবেই, তাই না? তবে যদি বলেন যে এতে তরুণ প্রজন্মের প্রতি সিপিএমের আস্থা বা ইয়ের প্রশ্ন, তাহলে আমি একটা কথা বলছি, ধরে মমতাদি, রাখতে পারছি ধরে কিনা? ধরে কে কাকে রাখে বলুন? এটা কি কোনো মানে গোয়ালঘর নাকি যে গরুকে খুঁটিতে বেঁধে রাখতে হবে না, সে গরু চড়তে বেরিয়ে যাবে, অন্যের বাগানে ঢুকে যাবে? আমরা প্রত্যেকে তো, আমাদের তো প্রত্যেকের মান আছে, হুঁশ আছে, আমরা তো প্রত্যেকে মানুষ, আমরা তো সচেতনভাবে একটা একটা পার্টিকে, একটা আদর্শকে, একটা জীবনকে বেছে নিয়েছি। বা ধরে বেঁধে রাখার কী ব্যাপার আছে? ওটা ধরে রাখতে হবে কেন কাউকে? আর যাকে ধরে বেঁধে রাখতে হয় তাকে ধরে রাখার দরকারটাই বা কী? আমি দেখুন একটা কথা বলছি, মানে পরিবারের মধ্যে অনেকের অনেক সমস্যা হতে পারে, হ্যাঁ, বাবা মার সাথেও ছেলেমেয়ের অনেক অভিমান হয়। তা বলে তো পাশের বাড়ির কাকুকে বাবা বলি না কখনো। কেউ যদি এখন পাশের বাড়ির কাকুকে বাবা বলে বলে ঠিক করে থাকে, তাহলে বুঝতে হবে যে তার বাবার প্রতি অভিমানটা একটা অজুহাত ছিল। তাই খারাপ লাগছে, আমি প্রতিকূলকে নিয়ে কথাগুলো বলতে খারাপ লাগছে, আমার ছোটো ভাইয়ের মতো, এত কিছুর পরেও বলছি, কিন্তু কি বলবো আর। আমি যে শতরূপকে চিনি, এত বছর ধরে যে শতরূপকে চিনি, আমি যে প্রতিকূরকে চিনি, আমি শতরূপকে অন্তত এই মেজাজে কখনো দেখিনি। আমি দেখছি, আমি ইনফ্যাক্ট মোহাম্মদ সেলিমকেও আমি গতকাল দেখেছি, তার চোখে জল। আমি শতরূপেরও এই অবস্থা দেখছি। তাহলে এত বড় সিদ্ধান্ত, তারপরেও এত বড় সিদ্ধান্ত উনি নিলেন, উনি কি এই আবেগগুলো বুঝতে পারলেন না, নাকি সত্যি উনি যে অভিযোগগুলো করছিলেন সেগুলো নিয়ে এবার সিপিআইএমকে ভাবতে হবে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে এই যে অভিযোগগুলো প্রতিকূল এখন মিডিয়ার সামনে করছে, তার একটা কথাও কোনোদিনও পার্টিতে বলেনি, রাজ্য কমিটি বৈঠকে বলেনি। এখন পার্টির যে নেতাদের নাম করে করে বলছে, হুম, মানে সে শ্রমিক লাইডি থেকে শুরু করে, রতন বাগচি থেকে শুরু করে একাধিক নেতার যে নাম করে মোহাম্মদ বলছে, সেলিম। মোহাম্মদ সেলিম, পার্টির একটা রাজ্য কমিটি বৈঠকে কখনো প্রতিকূল এরকম কোনো কথা বলেনি কোনো দিন। এখন তো বলছে যে বিরাট লড়াই করেছে, এই করেছি। আর দেখুন অমিতাদি, একটা কথা বলি আপনাকে, যখন শোভন চ্যাটার্জি দলবদল করেছিলেন, যখন মুকুল রায় দলবদল করেছিলেন, যখন জয়প্রকাশ মজুমদার মাঝে মধ্যেই দলবদল করে থাকেন, যখন সজল ঘোষরা দলবদল করে থাকে মাঝে মধ্যে, কি আজ পর্যন্ত যারা দলবদল করেছে, কেউ কি দলবদল করার পরে আপনাদেরকে বা মিডিয়াকে, সংবাদ মাধ্যমকে কথা বলেছিল যে আমার খুব লোভ হয়েছে, আমার খুব ব্যক্তি অ্যাম্বিশন হয়েছে, আমার খুব একটু অন্যদিকে ধান্দা দেখেছি তাই দলবদল করছি? প্রত্যেকেই বলে যে আমার দলে থেকে কাজ করতে পারছিলাম না, নিঃশ্বাসের অসুবিধা হচ্ছিল, দলের মধ্যে গণতন্ত্র নেই, এই কথা আমি কোণঠাসা হয়ে পড়ছিলাম, আমার কথা শোনা হচ্ছিল না, কর্মীদেরকে সম্মান দেওয়া হয় না, ইত্যাদি ইত্যাদি। প্রত্যেকে দলবদল করার সময় বলে এগুলো। সুতরাং প্রতিকূল আজকে যে কথাগুলো বলছে, এগুলো কিন্তু কোনো নতুন কথা নয়। তবে আমার খারাপ লাগছে যে জয়প্রকাশ মজুমদার আর মুকুল রায়দের সাথে কখনো প্রতিকূলের নাম আমাকে একসাথে উচ্চারণ করতে হবে, এইটা আমি কখনো ভাবিনি। ফল দ্য পিপল প্রতিকূল, এটা সত্যিই কখনো আমি ভাবিনি। এবার তো প্রতিকূল আপনার একদম উল্টো দিকের সারিতেই থাকবে।
সেই প্রতিকূলকে যখন আপনি কারণ খুব স্বাভাবিকভাবে ইলেকশন সামনে বা অন্য সময়েও আহ, আপনাকে বাক্যবাণে বিদ্ধ করতেই হবে, কারণ রাজনীতিতে তো সেটা হয়। সেটা করতে খারাপ লাগা কাজ করবে নাকি পার্টি সবার ঊর্ধ্বে? না দেখুন, ওটা প্রথম কথা হচ্ছে যে এটা আমাদের লড়াই প্রতিকূলের সাথে না, প্রথম কথা হচ্ছে এটা কিছু নীতির লড়াই। আর তার থেকে বড় কথা হচ্ছে যে আমি তৃণমূলের সাথে লড়াই বলেও ধরে নিই। তৃণমূল বলতে মমতা ব্যানার্জি, তা ববি হাকিম, অরূপ বিশ্বাস, এরা সমস্ত আছে। প্রতিকূল এখন সে, শুনুন, ও সিপিএমে যে সম্মান নিয়ে সিপিএম করেছে, কি সিপিএমে যে স্তরের নেতা ছিল ও কি আর তৃণমূলে সেই স্তরের নেতা নাকি কোনোদিন হবে? সুতরাং আমি সেই, ওইগুলো গুরুত্বপূর্ণ নয়। ওগুলো এখন দেখুন, ও আমাদের লড়াই যদি তৃণমূলের বিরুদ্ধেই হয়, তাহলে তৃণমূলের অনেক বড় বড় নেতা আছে যাদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। যা প্রতিকূলের সেটা ব্যাপার না। আর তাছাড়া খারাপ তো লাগবেই, দেখুন আজকে আমি কথাগুলো বলতে খারাপ লাগছে, কিন্তু তার বাইরে যদি আপনি বলেন, সে তো দেখুন এটা তো ধর্মযুদ্ধ, একটা নীতি নৈতিকতার যুদ্ধ। এটা যখন সে মহাভারতে যখন অর্জুন অস্ত্র তুলতে চাইছিল না, তখন কৃষ্ণ বলেছিল যে তোমার উল্টো দিকে যখন দেখেছিল আপনজনরা দাঁড়িয়ে আছে, তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে এটা কোনো কোনো ব্যক্তির সাথে ব্যক্তির বিরোধ নয়, এটা একটা নীতির লড়াই, নৈতিকতার লড়াই। সুতরাং নীতি নৈতিকতার লড়াইয়ে অস্ত্র তুলতে হবে তাকে, যদি সে যদি আমার খুব প্রিয় হয়ে থাকে তার বিরুদ্ধে। অস্ত্র বলতে এক্ষেত্রে মানে রাজনৈতিক যে যুক্তির অস্ত্র। কিন্তু তা সত্ত্বেও আমি বলছি যে দেখুন, এটা খুবই খারাপ লেগেছে, এখনো মানতে তবে অসুবিধা হচ্ছে। সত্যি অসুবিধা হচ্ছে। তবে দেখুন, এইটাও যে এর আগে যারা জিজ্ঞেস করলেন যে তরুণ প্রজন্ম ইত্যাদি, এখন দেখুন কোনো মানে মানে ধরুন অমিত শাহ দাঙ্গা করলে কি এই বাবু বজরঙ্গি আর মায়া কোটনানি দাঙ্গা করলে যেমন সব হিন্দু দাঙ্গাবাজ হয়ে যায় না, যদি আজকে ওসামা বিন লাদেন যদি কোথাও বোমব্লাস্ট করে তা বলে সমস্ত মুসলমান টেররিস্ট হয়ে যায় না, সেই রকম তরুণ প্রজন্মের একজন যদি বিট্রে করে দলকে, তার মানে গোটা তরুণ প্রজন্ম বিট্রেয়ার হয়ে যায় না, গোটা তরুণ প্রজন্ম বিশ্বাসঘাতক হয়ে যায় আমি না। তরুণ প্রজন্মের প্রসঙ্গটা যেহেতু এলো, আমি শতরূপ জিজ্ঞাসাই করতাম যে প্রতিকূলের এই বিষয়টা, এই সম্ভাবনা বা সংবাদ মাধ্যমে আপনার সঙ্গে কথা বলা, সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে আমি নিজে যেটা সোশ্যাল মিডিয়া স্টাডি করে বুঝেছি, বা মিডিয়াতেও তারপরে তো অনেক রিয়াকশন আসে, সেক্ষেত্রে আমরা দেখেছি যে একটা আড়াআড়ি বিভাজন হয়েছে। এটা আপনি স্বীকার করুন বা আপনি মানতে চান বা না মানতে চান, টিম শতরূপ ভার্সেস টিম প্রতিকূল। আমি জানি এই শব্দতে আপনার আপত্তি হবে, আপনি আগের দিন আমায় বলেছিলেন, কিন্তু এটা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে যে তরুণ প্রজন্ম আজকের দিন সকাল পর্যন্ত প্রতিকুর রহমানের হয়ে যারা গলা ফাটালেন, তাদের প্রতি কোনো মেসেজ দিতে চান? বা সামগ্রিক যারা এসএফআই করেন, ডিওয়াইএফআই করেন, তরুণ প্রজন্ম বা লাল ঝান্ডা যারা ধরেন, তাদের কিছু বলতে চান? দেখুন, সব টিম কোথায় পেয়েছেন জানি না, আপনি তাই যদি বলেন, আর সকালবেলা পর্যন্ত আমি নিজেই তো টিম প্রতিকূল ছিলাম, সুতরাং এই প্রশ্ন আসছে কোত্থেকে? মানে আপনি প্রতিকূলের দলেই ছিলেন? হ্যাঁ, আমি তো প্রতিকূলকে বিশ্বাস করতাম, ভরসা করতাম। আমি আপনার কাছে মানে গর্ব, আমার মানে হয়তো এখন মনে হচ্ছে সমস্ত যুক্তি ছিল প্রতিকূল মানে পাল্টে কাছে বিট্রে করছে তার পক্ষে, কিন্তু মানে দেখেও দেখছিলাম না আর কি, দেখতে চাইছিলাম না বলেই হয়তো। আমি নিজেও তো বলে গেছি যে এটা হতে পারে না, হয়তো দলের মধ্যে সমস্যা হয়েছে, কিছু হয়েছে, কিন্তু বোঝাবুঝির সমস্যা হয়ে থাকতে পারে, কিন্তু সেগুলো মিটে যাবে। তাহলে প্রতিকূল কখনো অন্য কোনো দলে জয়েন কিন্তু করতে পারে, আপনি তো সোশ্যাল মিডিয়ায় হতে পারে যথেষ্ট না। অ্যাক্টিভ শতরূপ, অনেকের থেকে আপনি এগিয়ে। আপনি নিজে সোশ্যাল মিডিয়াতে স্টাডি করে দেখেন যে কি হচ্ছে, আপনি জানেন না যে কি হতে চলেছে বা আমি কি বুঝতে হচ্ছে। পেরেছি আপনি কি বলছেন। আমি এইটা বলছি যে প্রতিকূলের কথা শুনে প্রতিকূলের যে কমরেডরা বা আমাদের দলের যে কর্মীরা প্রতিকূলকে ডিফেন্ড করেছিল, তারা তো স্বাভাবিক কথা, তো নিজের দলের একজনকে তারা বিশ্বাস করে। বিশ্বাস করবে, এটাই তো স্বাভাবিক। আজকে তো তার বিশ্বাস যদি কেউ ভেঙে থাকে, সেটাই তো অস্বাভাবিক। এবং এটা খালি আজকে প্রতিকূল বলে না, এইটা যখন আমাদের অনেকেই যখন দল ছেড়েছে, আমি এখন তাদের না, আমি বলছি আপনাকে ধরুন রেজ্জাক মোল্লা যখন দল ছেড়েছেন, তার আগের দিন পর্যন্ত আমি আমাকে যদি কেউ এসে বলতো যে রেজ্জাক মোল্লা খুব খারাপ লোক, কী করতাম? আমি সবার আগে রেজ্জাক মোল্লার হয়ে ডিফেন্ড করতাম, তাকে তার হয়ে লড়াই করতাম। সেটা কি আমার অপরাধ নাকি? রেজ্জাক মোল্লা যদি আজকে বিট্রে করে থাকে, খগন মুর্মু যদি আজকে বিট্রে করে থাকে, শঙ্কর ঘোষকে কী সম্পর্ক ছিল আমাদের সঙ্গে? শঙ্কর ঘোষ যদি, যেদিন শঙ্কর ঘোষ এরকম দল ছেড়ে একটা অন্য দলে জয়েন করলো খালি একটা এমএলএ হবে বলে, তার আগের দিন বিকেলবেলা পর্যন্ত কেউ যদি আমাকে এসে বলতো যে শঙ্কর ঘোষ খুব খারাপ, আমি তো সবার আগে বুকটুকে শঙ্কর ঘোষের জন্য লড়াই করতাম। এটাই তো স্বাভাবিক, এটাই তো হওয়ার কথা। আজকে যদি কেউ আমাকে ভালোবাসে, এটা তার অপরাধ নয়। আমি যদি তার ভালোবাসাকে রাস্তায় বিক্রি করে কখনো অন্যদিকে যাই, তার পিঠে ছুরি মারি, তো দোষটা তো আমার। তা আজকে যে প্রতিকূলের হয়ে বলেছে, তার অপরাধটা কি? সে তো নিজের পার্টির একজন কমরেডকে বিশ্বাস করেছিল, তাই তো করা উচিত। আমিও তো প্রতিকূলকে বিশ্বাস করতাম। আমি জানি না এটা আমার বলা উচিত হচ্ছে কিনা, কিন্তু মানে এটা শুনলে হয়তো পরে আমাকে সৃজন বলবে তুমি এটা বলতে গেলে কেন মিডিয়াতে। গতকাল সৃজন কথা বলতে গিয়ে কেঁদে ফেলেছিল আমার সাথে, হাওয়া করে কাঁদছিল। হ্যাঁ, যে আমি পারলাম মানে যাই নিবে, আমি এটা নিয়ে বলতে পারছি না, মানে ও মানে শিশুর মতো কাঁদছিল। সুতরাং এটা কি সৃজনের অপরাধ নাকি যে ও প্রতিকূলকে নিজের মানে কি বলবো, মানে সহোদর ভাই মনে করতে প্রতিকূলের
বাবা মাকে নিজের বাবা মা মনে করতো, আজও হয়তো করে। এটা কি সৃজনের অপরাধ নাকি? যদি কেউ সেটা কি বলবো, সেটা যদি কেউ আপনিও করে তো থাকে, আবেগপ্রবণ হয়ে যাচ্ছেন। আমি বলছি সবার এটা খারাপ লেগেছে, কারণ এইটা মানে এটা আমি বলছি এটা না আমরা ভাবতে পারিনি যে প্রতিকূল এরম করবে। কালকে আমি ওর একটা ইন্টারভিউ দেখছিলাম, ওর চোখের ভাষা পাল্টে গেছে, মানে ওর চোখের মধ্যে যে মানে একটা কি বলবো, যে একটা গ্রাম্য সারল্য ছিল, এখন সেই চোখে একটা ক্যালকুলেশন, একটা সঠতা, একটা মানে কি বলবো, একটা কুটিলতা চলে এসছে। মানে সত্যি কখনো মনে এই মানে আমার মানে এই প্রতিকূলকে চিনিই না, যে প্রতিকূলকে চিনতাম সেই প্রতিকূলের মৃত্যু হয়েছে। মোহাম্মদ সেলিম গতকাল বললেন যে সন্তানহারা পিতা আমি, তার পাল্টা প্রতিকুর রহমান বললেন যে কুমিরের কান্না। এই তো ঠিক আছে, শুনুন, এখন সন্তানহারা পিতা বলছেন একজন, বাংলাটা কথা আছে, অবোধ শিশু বাপ, অবোধ ছেলে বাপকেও লাথি মারেছে, আর কি বলবো আমি। ঠিক আছে, ওইগুলো এখন দেখুন, আমি বলছি যে কেউ দল পাল্টে আজ পর্যন্ত আলাদা কিচ্ছু বলেনি। আজকে প্রতিকূল যেগুলো বলছে, যারা এর আগে পর্যন্ত যে দল থেকে যে দল পাল্টেছে, বিজেপিরও যে নেতারা দল পাল্টে অন্য দলে গেছে, তৃণমূলেরও যারা দল পাল্টে অন্য দলে গেছে, কংগ্রেসেরও যারা দল পাল্টে অন্য দলে গেছে, বা সিপিএমেরও যারা দল পাল্টে অন্য দলে গেছে, প্রতিকূল একটা নতুন কথা বলেনি যা কিনা এর আগে কেউ বলেনি। এবং জানবেন যে কালকে যদি নতুন করে আবার কেউ দল পাল্টায়, যে দল থেকে যে দলে যাক না কেন, সেও এগুলোই বলবে। শতরূপ যারা বাম ছাত্র রাজনীতি করে, বিশেষ করে এসএফআই করে বা সিপিআইএম দল করে, তারা সবসময় বলে মতাদর্শের কথা, আবেগের কথা। আবেগ মতাদর্শ নাকি রাজনৈতিক অঙ্ক, রাজনৈতিক সমীকরণ 2026-এর আগে কোনটা শেষ কথা বলবে? দেখুন, এটা খালি সিপিএমের প্রশ্ন না, বাংলার রাজনীতির জন্যই আবেগ মতাদর্শটাই শেষ কথা বলা উচিত, নাহলে এটা কোনো রাজনীতি নাকি। আজকে দেখুন, আজকে সিপিএমের ক্ষেত্রে মনে হচ্ছে 2019 সালে যখন বিজেপির রেজাল্ট ভালো হয়েছিল, তারপরে একটার পর একটা তৃণমূলের নেতা, যাদেরকে মমতা ব্যানার্জি বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মন্ত্রী করেছিলেন রাজ্যের, যাদেরকে পাশের বাড়ির লোক চিনত না কেউ মমতা ব্যানার্জি না থাকলে, তারা যখন মমতা ব্যানার্জির নামে গালাগাল দিয়ে যখন দল পাল্টাচ্ছিল, তখন এটা হয়নি যে এটা 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 একটা ভুল সংস্কৃতি? যখন বিজেপি সারা জীবন বিজেপি করা লোকজন কি বিজেপির টিকিটে জিতে এই এমএলএ হয়ে যে বিষ্ণুপ্রসাদ শর্মা না কি নাম, এই কদিন আগে দল পরিবর্তন করলেন, তখন বিজেপির যে কর্মীরা তার হয়ে দেওয়াল লিখেছিল, তাদের পিঠেটা ছুরি মারা হলো না? সুতরাং আজকে যদি এই দলবদলের এই কালচার জিতে যায়, তাতে ব্যক্তি প্রতিকূল, ব্যক্তি বিষ্ণুপ্রসাদ শর্মা কি ব্যক্তি মুকুল রায়রা জিতবে, কি ব্যক্তি শুভেন্দু অধিকারীরা জিতবে কিনা জানি না, কিন্তু বাংলার রাজনৈতিক সংস্কৃতি হারবে। যে কোনো দলের যারা সৎ কর্মী আছে, আমি এখানে কথা বলছি, আজকে ধরুন দেবাংশুকে নিয়ে অনেক ব্যঙ্গ বিদ্রুপ হয়, আমিও করি, হ্যাঁ, যখন ইয়ে হয়, ও একটা কথা বলেছিল যে আমি মমতা ব্যানার্জির বাড়ির চৌকাঠে শুয়ে থাকবো, যারা আমাদের দল থেকে গেছে কেউ ঢুকতে দেবো না। তারপরে যখনই একটা করে লোক তৃণমূল ছেড়ে যাওয়ার লোক, রাজীব ব্যানার্জি থেকে শুরু করে মুকুল রায় থেকে শুরু করে, হ্যাঁ, যেই তৃণমূলে ঢুক না কেন, দেবাংশু একবার করে মন্দিরের ঘন্টা হয়ে গেছে, ওকে একবার করে লোকে বাজাবে, এবং সেটা আমরাও ব্যঙ্গ করি। কিন্তু আমি আপনাকে বলছি মৌমিতাদি, আপনি যদি অবজেক্টিভলি দেখেন, দেবাংশুর কথার মধ্যে তো কোনো অন্যায় ছিল না, যে ভাই ভোটের আগে তোমরা সবাই মমতা ব্যানার্জিকে ছেড়ে নিজের ধান্দা গোছাতে চলে যাচ্ছ, আমরা সৎভাবে মমতা ব্যানার্জির সঙ্গে রয়েছি, আমরা জিতি হারি আমরা তৃণমূলে থাকবো, এই লড়াই আমরা জিতেছি। হ্যাঁ, আমাদের কাছে অপশন ছিল অন্য দলে চলে যাওয়ার, কিন্তু যাইনি, আমি আমার দলে থেকেছি, মমতা ব্যানার্জিকে জিতিয়েছি। এবার তোমরা যারা ধান্দার জন্য দল ছেড়ে গেছিলে, এখন ভালো সময় দলে ফিরবে, তোমাদেরকে ঢুকতে দেবো না, এই কথাটা বলার মধ্যে তো কোনো অন্যায় ছিল না। এটা খালি দেবাংশু বলে না, যে কোনো রাজনৈতিক কর্মী যে ভালোবেসে নিজের দল করে, তারই এটা কথা, তারই এটা কমন আবেগ। কিন্তু সেইখানে আজকে যেটা হলো, এই আবেগটা যে দেখিয়েছে, সেই দেবাংশুরা এখন মন্দিরের ঘণ্টা হয়ে গেল তৃণমূল আমলেই, আর অন্য দল থেকে হচ্ছে যারা তৃণমূলে যাচ্ছে, তারা এখন মন্দিরের দেবতা হয়ে গেল। এইটা আমি বলছি খালি সিপিএমের প্রশ্ন না, এটা বাংলার রাজনীতির জন্য যে কোনো দলের যারা সৎকর্মী, যারা বাংলায় দেওয়াল লিখেছে তার নিয়ে দলের হয়ে, যারা মিটিং করেছে, মিছিল করেছে, একবেলা খেয়ে যারা পায়ে হেঁটে কলকাতার সমাবেশে গেছে, কোন রাজনৈতিক দলের কোন রাজনৈতিক কর্মীর প্রতি এটা জাস্টিস হচ্ছে? শতরূপ ঘোষ তিনি বলছেন যে যেটা হচ্ছে বা যেটা হলো সেটা বিশ্বাস করতে এখনও তার অসুবিধা হচ্ছে, কিন্তু সবার ওপরে মতাদর্শ আর মতাদর্শের লড়াই ছিল, আছে, থাকবে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় নবীনের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা।